নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ এই ভিডিওতে আমি বলবো যে ইউপিএসসি অ্যাসপিরেন্ট হয়ে এই মিস্টেকগুলো কখনোই করবে না। এই মিস্টেকগুলো যদি করো তাহলে যদি ধরি প্রিলিমস কোনো দিন পাস করতে পারবে না। আর প্রিলিমস পাস না করতে পারলে তো মেন্স ইন্টারভিউ এগুলো তো পরের কথা, স্বপ্ন। কিন্তু তোমার যদি এই যে মিস্টেকগুলো যেগুলো আজকে বলবো সেগুলো যদি করো তাহলে কোনোভাবেই তুমি প্রিলিমস পাস করতে পারবে না। আর প্রিলিমস পাস না করা মানে ইউপিএসসির আর কোনো এক্সামে তুমি ফার্দার যে এক্সামগুলো হবে মেন্স ইন্টারভিউ এর জন্য তুমি এলিজিবল হবে না। সেই মিস্টেকগুলো সম্বন্ধে আজকে বলবো। প্রথম মিস্টেক হচ্ছে নট অ্যানালাইজিং দ্য পিওয়াইকিউ। নট অ্যানালাইজিং দি পিওয়াইকিউ। তুমি যদি পিওয়াইকিউকে অ্যানালাইজ না করো, পিওয়াইকিউ যদি তুমি প্যাটার্ন যদি বুঝতে না পারো, কোন সাবজেক্টের বেশি ওয়েটেজ আছে সেগুলো যদি তুমি বুঝতে না পারো, তাহলে কিন্তু তুমি প্রিলিমস পাস করা কিন্তু খুবই টাফ ব্যাপার হয়ে যাবে। কারণ প্রিলিমসে যদি পিওয়াইকিউ হচ্ছে একটা বাইবেলের মতো, যেটা তোমাকে রাস্তা দেখাবে যে কোন রাস্তায় গেলে তুমি কি অ্যাপ্রোচ করলে তুমি সেটাকে পাস করতে পারবে। সেইটাকে প্রিলিমস থেকে পিওয়াইকিউ থেকে কি বোঝা যায়? পিওয়াইকিউ থেকে দেখো, প্রতি বছর যদি আমি সমস্ত কোশ্চেনকে ভাগ করি, একটা আসে ইজি কোশ্চেন আসে যেটা থাকে 30 থেকে 35টার মতো। তারপরে আসে মডারেট কোশ্চেন আসে। তারপরে আসে একটু হার্ড কোশ্চেন। আর আসে হচ্ছে যেগুলো তুমি সে আউট অফ দ্য বক্স যেটা বলতে পারো, আউট অফ দ্য বক্স। মডারেট আসে তুমি ধরে নাও 20 থেকে 25টা মডারেট আসে। হার্ডও আসে এরকমই 15 থেকে 20টা। আর বাকিটা আউট অফ দ্য বক্স। তোমাকে কি করতে হবে, প্রিলিমসে প্রতি বছরে যে ইজি কোশ্চেন ট্রেন্ডগুলো আসে, এই ইজি কোশ্চেনে তোমার এইখানেতে অ্যাকুরেসি 90% প্লাস রাখতে হবে। 90% প্লাস অ্যাকুরেসি রাখতে হবে। কারণ এই ইজি কোশ্চেনটা 50% যারা প্রিলিমস দিচ্ছে তারা সবাই ঠিক করবে। আর তোমাকে যদি ওই টপ 1 ইয়া 2% যদি বলো, তার মধ্যে যদি আসতে হয় প্রিলিমস যদি পাস করতে হয়, তাহলে এই ইজি কোশ্চেনটা তোমাকে কিন্তু করতেই হবে। ইজি কোশ্চেনের অ্যাকুরেসি কিন্তু 90 অ্যাভাব রাখতেই হবে, ঠিক আছে? আর মডারেট কোশ্চেনটা কি? মডারেট কোশ্চেন হচ্ছে যেটাতে একটু তোমাকে ব্রেন লাগাতে হবে, একটু অ্যানালাইজ করতে হবে বা একটু ব্রেনের ইউজ করতে হবে। এই কোশ্চেনগুলো কিন্তু করা যায়। এইগুলোকে যদি তুমি পিওয়াইকিউ অ্যানালাইজ করো, ঠিকভাবে সেই টপিকগুলোকে পড়ো, এই কোশ্চেনগুলোকে তুমি কিন্তু আরামসে করতে পারবে। এটার অ্যাকুরেসি কিন্তু 90% আসবে না, কিন্তু এটার অ্যাকুরেসি অলমোস্ট 70% অ্যাকুরেসি নিয়ে আসা যায়, ঠিক আছে না? তাহলে এইটা যদি দেখো, এই দুটো যদি তুমি ঠিকঠাকভাবে করতে পারো, তাহলেই কিন্তু প্রিলিমস পাস হয়ে যায়। কারণ প্রিলিমস পাস করার জন্য 90 মার্কস ম্যাক্সিমাম দরকার হয়। 90, যদি লাস্ট 2 বছরে যদি ট্রেন্ড দেখা হয়, 2023-এ তো 75 ছিল, আর 2024-এ 90-র অ্যাভাব যাবে না। 90 মার্কস এই দুটো করলেই তুমি পেয়ে যাবে। আর তার সঙ্গে তুমি যদি ভালো রকমভাবে সিরিয়াস স্টুডেন্ট অ্যাসপিরেন্ট হও, ভালো রকমভাবে পড়াশোনা করো, তাহলে এখান থেকেও তুমি 3-4টে কোশ্চেন তো করতে পারবে। তাহলে তোমার কি হলো, প্রিলিমস তুমি আরামসে পাস করে গেলে। কিন্তু এই পিওয়াইকিউ অ্যানালাইজ করে তোমাকে বুঝতে হবে যে আউট অফ দ্য বক্স কোশ্চেন কোনগুলো, যেইগুলো তোমাকে কিন্তু ছাড়তে হবে। কিন্তু এইগুলোকে অ্যাটেম্প্ট করা তুমি নেগেটিভে পা দেওয়া। নেগেটিভ তুমি জেনে বুঝে তোমার নেগেটিভ করা। কিন্তু তোমাকে সেইগুলো অ্যানালাইজ করেই দেখতে হবে যে এই যে সেকশনটাকে পুরোপুরিভাবে ছেড়ে দিতে হবে। এই সেকশনটাকে অ্যাটেম্প্ট যদি করতে যাও, তাহলেই নেগেটিভ হওয়ার চান্স বাড়বে। নেগেটিভ হলেই তোমার সেখানেতে প্রিলিমস হওয়াটা একটা চাপের ব্যাপার হয়ে যাবে। আশা করি বোঝাতে গেলাম। আর আমাদের সবসময় লক্ষ্যটা কোথায় থাকে? আমাদের লক্ষ্যটা থাকে এইটার উপর, এই হার্ড হচ্ছে আর এই যে আউট অফ দ্য বক্স আর হার্ডের কোশ্চেনের উপর। কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইম এই যে পোর্শনটা আছে, যেখানটা করলে আমরা প্রিলিমস আরামসে বেরিয়ে যেতে পারবো, সেইটাকে আমরা ভুলে যাই। কারণ 2023-এর যদি কোশ্চেন দেখি, 2023-এর বলা হয় প্রিলিমসের হিস্ট্রিতে সবচেয়ে, ইউপিএসসি প্রিলিমসের হিস্ট্রিতে সবচেয়ে টাফ কোশ্চেন। কিন্তু সেটাতেও আমার কাট অফ কিন্তু পেরিয়েছিল, কিন্তু আমি সিসেটের জন্য আটকে গিয়েছিলাম। কিন্তু সেটা যদি এই রকম জায়গাতে তাতেও যদি ইজি মডারেট করো, ওই 2023-এর কোশ্চেনকে পার করা যায়, তাহলে তুমি যে কোনো কোশ্চেনকেই তুমি পার করতে পারবে। তাই আমি বলবো যে ফোকাস এইটার ওপর না রেখে ফোকাসটাকে নিয়ে এসো তুমি এইটার ওপর। ফোকাস কারণ এইটা যতক্ষণ তুমি করে নিতে পারবে, তাহলেই, আর এইটার যদি ভালো অ্যাকুরেসি থাকে, তাহলেই তুমি প্রিলিমস আরামসে বেরিয়ে যাবে, ঠিক
ঠিক আছে। আর এইটা যদি না থাকে তাহলে তুমি ওই 1-2% মধ্যে কখনোই আসতে পারবে না। 2 নম্বর, 2 নম্বর হচ্ছে একটা তো হলো, তারপরে হচ্ছে অ্যাভয়েড কোর সাবজেক্ট। কোর সাবজেক্ট, কোর সাবজেক্টকে যদি তুমি অ্যাভয়েড করো তাহলেও কিন্তু তুমি প্রিলিমস কোনোভাবেই পাস করতে পারবে না। কোর সাবজেক্ট এবারে হচ্ছে তোমার কোশ্চেন হতে পারে কোর সাবজেক্ট কোনগুলো। সবচেয়ে কোর সাবজেক্টের মধ্যে পলিটি, এনভায়রনমেন্ট, জিওগ্রাফি, আর একটা আছে পলিটি এনভায়রনমেন্ট ইকোনমিক্স। কিন্তু এর আগের বছরের কোশ্চেন যদি দেখি 2024-এর ইকোনমিক্সের কোশ্চেন কিছুটা হলেও টাফ এসেছে, কারণ অনেকটা ঘুরিয়ে এসেছে। কিন্তু এই 4টে সাবজেক্ট যদি করো, এই 4টে সাবজেক্ট থেকে 60+ কোশ্চেন কমন পাবেই পাবে। 60+ কোশ্চেন কমন পাবেই পাবে। যদি তোমার এই 4টে সাবজেক্টে তুমি একদম খুব ভালোভাবে করো তাহলে তোমার প্রিলিমস নিয়ে আর ভাবার কোনো ব্যাপার থাকে না। কিন্তু বাকি যে সাবজেক্টগুলো আছে, বাকি সাবজেক্টগুলো কী কী আছে, যেমন সায়েন্স অ্যান্ড টেক, আইআর, হিস্ট্রির মধ্যে ওই সবগুলোই হিস্ট্রি চলে আসবে। তারপরে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এই সাবজেক্টগুলো কিন্তু সায়েন্স অ্যান্ড টেকটাকে যদি আমি দেখি, সায়েন্স অ্যান্ড টেকটাকে কিন্তু করা যায়, এমন নয় যে করা যায় না। সায়েন্স অ্যান্ড টেক্স থেকে কিছু কোশ্চেন কি কিন্তু ভালো রকমভাবে অ্যাটেম্প্ট করা যায়। ডেলি নিউজ পেপার করলে আইআরের কোশ্চেনও করা যায়। কিন্তু মডার্ন হিস্ট্রির কোশ্চেন সোজা থাকে, কিন্তু আর্ট অ্যান্ড কালচারের আমি বলবো তো যতটা তোমাকে পড়তে হয় মনে রাখতে হয় ততটা পরিমাণ ঠিকঠাকভাবে নামানো কষ্ট হয়ে যায়। আর কারেন্ট অ্যাফেয়ার্সটার তো কোনো লিমিট থাকে না, ঠিক আছে না। কারেন্ট অ্যাফেয়ার্স তুমি যদি ভাগ্যে থাকে পারবে, না ভাগ্যে থাকলে সেটা মাথার উপর দিয়ে যাবে। সেই জন্য আমি বলবো এই সাবজেক্টগুলোর পেছনে না দৌড়ে এই 4টে সাবজেক্টকে তুমি একদম পুরোপুরি মাস্টার করো। এই 4টে সাবজেক্ট যদি তোমার ভালো হয় তুমি প্রিলিমস আরামসে পাস করতে পারবে। আর এই সাবজেক্টের জন্য আমি কি ফলো করি, আমি ফলো করি 60-40 রুল। 60-40 রুল কি মানে হচ্ছে 60% অফ কোশ্চেন 40% ইউপিএসসি সিলেবাস থেকে আসছে। তোমার এই 40% সিলেবাসটাকে ভালো করে কমপ্লিট করতে হবে। তা না করে আমরা কি করি, আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের পেছনে দৌড়াতে লাগে। এই কারেন্ট অ্যাফেয়ার্সের এই ম্যাগাজিন, ওই ম্যাগাজিন, সেই ম্যাগাজিন, এই ভিডিও, ওই ভিডিও, এর পেছনে আমরা প্রচুর পরিমাণে দৌড়াই। কিন্তু প্রিলিমসের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স অতটাও ইম্পর্টেন্ট না যতটা কিনা এই কোর সাবজেক্টগুলো ইম্পর্টেন্ট। 3 নম্বর, 3 নম্বরে আর কি করতে পারো, 3 নম্বরে হচ্ছে তোমার একটা টাইম টেবিল বলতে পারো বা ডিসিপ্লিন বলতে পারো। ডিসিপ্লিন এইটা ছাড়া কিন্তু কোনো এক্সামই পাস করা সম্ভব নয়, ইনক্লুডিং ইউপিএসসি। কারণ তোমার টাইম টেবিল লাগবে, যখন প্রিলিমস কাছে আসবে তখন তোমাকে 8 ঘন্টার মতো পড়তে হবে। কিন্তু আমি 8 ঘন্টা পড়তে হয়, কিন্তু আমি কোনোদিন পারি না পড়তে। আমার তো জবের সঙ্গে আমি অত টাইম পাই না। আমি চেষ্টা করি 5 ঘন্টা দেওয়ার, কিন্তু 5 ঘন্টা যেটা দিই আমি ওই স্মার্ট স্টাডি করে সেটার মধ্যে থেকে আমি বার করার চেষ্টা করি, যেটা খুব ভালো। কিন্তু তোমরা যদি 8 ঘন্টা দাও তোমার মেন্সের জন্য খুব ভালো, পরবর্তীকালের জন্য খুব ভালো। কিন্তু যত এক্সাম কাছে আসবে তোমাকে টাইম কত বাড়াতেই হবে। আর ডিসিপ্লিন খুবই দরকার। ডিসিপ্লিন মানে তুমি একদিন 16 ঘন্টা পড়ে নিলে তারপরের দিন 2 ঘন্টা, কোনো দাম নেই। তুমি প্রতিদিন 8 ঘন্টা পড়ো তো প্রতিদিন 8 ঘন্টাই পড়ো, এটা কিন্তু খুবই দরকার। সেই ডিসিপ্লিন বা টাইম টেবিলের জন্য তুমি নোট বানাও, টাইম টেবিল তোমার নিজের মতো করে বানাও। সেটা ডিজিটালি হতে পারে বা তুমি প্র্যাকটিক্যালি হার্ড কপিতে বানিয়ে তুমি সেটাকে তোমার পড়ার টেবিলেতে রেখে দিলে, সেটা যে কোনোভাবে হতে পারে। তুমি তোমার নিজের মতো করে নিজের সুবিধা মতো সকালে সন্ধে সেরকম করে টাইম টেবিল বানাও। কিন্তু টাইম টেবিলেতে এই যে কোর সাবজেক্ট এইগুলোর যেন বেশি প্রাধান্য থাকে। বারবার বলছি এই কোর সাবজেক্টগুলো ছাড়া কিন্তু প্রিলিমস বেরোবে না। আর 4 নম্বরে যদি দেখি স্মার্ট স্টাডি দরকার। স্মার্ট স্টাডিটা আমার ক্ষেত্রে খুবই হেল্প করে, কারণ আমার কাছে টাইম কম, সেই জন্য আমাকে বেছে পড়তে হয়। যেটা কম পড়ে যেটা বেশি আউটপুট পাওয়া যায় সেটার পেছনে আমি বেশি পরিশ্রম করি। তার ফলে কী হয়, আমার সেই জন্য প্রিলিমসটা বার করে ফেলো। কিন্তু যেহেতু টাইম কম ছিল, অতটা মেন্সের অতটাও প্রিপারেশন টাইম পাইনি। ওই 3 মাস পরে তো আর মেন্সের অত ভালো হয় না, সেই জন্য মেন্সটাকে আর পাস করতে পারলাম না। কিন্তু তোমরা চেষ্টা করো স্মার্ট স্টাডি করার, মানে ওই গাধার মতো খেটো না। কিছুটা ওই পিওয়াইকিউ দেখে কিংবা কোনো মক টেস্ট দিয়ে বা কোনো দেখে, সেইগুলো দেখে তোমরা কিন্তু তোমার স্টাডি ফরম্যাটটাকে চেঞ্জ করো। স্টাডি ফরম্যাটটাকে চেঞ্জ করে কম টাইমে বেশি আউটপুটওয়ালা স্টাডি তুমি সেটাকে করো, ঠিক আছে। আর ইউপিএসসি প্রিলিমসের ক্ষেত্রে মক টেস্ট না দেওয়া, এটাও কিন্তু একটা খুবই মক টেস্টের কি মক টেস্টের যদি মেন প্রাধান্য, আমি মক টেস্ট দিয়ে কী করেছিলাম, আমার যে লিমিট
সেটাকে আমি বুঝতে পেরেছিলাম। আমার লিমিট কত ছিল, আমি দেখেছিলাম মক টেস্ট দিয়ে যে আমি 75 থেকে 80 যদি করি আমার সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট অ্যাটেম্প্ট। হ্যাঁ, এর বেশি করলে আমার নেগেটিভ হয়, এর কম করলে তো পাস মার্কই আসবে না। সেই জন্য আমি এইবারে 2024-এর প্রিলিমসেতেও আমি 76ই অ্যাটেম্প্ট করেছিলাম। হ্যাঁ, কারণ আমি জেনেই গেছিলাম যেটা আমার লিমিট। আর কি বুঝতে পারবে, আর বুঝতে পারবে যে তোমার উইক সাবজেক্ট, স্ট্রং সাবজেক্ট, স্ট্রং আর উইক সাবজেক্ট, স্ট্রং আর উইক সাবজেক্ট তুমি সেটা বুঝতে পারবে এই মক টেস্ট দিয়ে। আর কি মক টেস্ট দিয়ে বুঝতে পারবে, আর মক টেস্ট দিয়ে বুঝতে পারবে কিছু অ্যানালাইজ করার। এই যে সেকশনটা আছে না, এই মডারেট সেকশন বলো কি হার্ড সেকশন বলো, এই সেকশনটাকে অ্যানালাইজ করার যে ক্ষমতা সেটা কিন্তু তোমাকে এই দেবে এই মক টেস্ট থেকে। সেটা কিন্তু মানে এই মক টেস্ট না দিলে তুমি কিন্তু এটা কখনোই করতে পারবে না। আর আর হচ্ছে কিছু টপিক, কিছু পার্টিকুলার টপিক প্রতি বছর রিপিট হয়। যেমন যদি দেখি ফান্ডামেন্টাল রাইট হয়ে গেল, পার্লামেন্ট হয়ে গেল, এইগুলো টপিকগুলো যেন কোনোভাবেই মিস না হয়। এই টপিকগুলোর জন্য তুমি যা খুশি করো, কিন্তু এই টপিকগুলো থেকে যদি কোশ্চেন আসে তাহলে যেন কোনোভাবেই তোমার সেটা ভুল বা মিস না হয়, সেটাকে তুমি বারবার দেখো। আর আর একটা মেন যেটা এখন প্রবলেম করে, সেটা আমিও একবার ভুগেছি, সিস্যাটকে প্র্যাকটিস না করা, সিস্যাট প্র্যাকটিস না করা, এটা কিন্তু খুবই মারাত্মক জিনিস। আমিও 1 বছর এর জন্য আমার লস হয়েছে। তাই বারবার বলছি সিস্যাটটাকে ভালোভাবে প্র্যাকটিস করো, দরকার হলে বেসিক থেকে শুরু করো, কিন্তু সিস্যাটেরকে মানে ওই শুধু পাস মার্ক বলে সেইভাবে যেও না। সিস্যাট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সিস্যাট পাস না করলে তোমার জিএসে যতই মার্কস পাও না কেন কোনো লাভ নেই। সিস্যাট খুবই ইম্পর্টেন্ট। সিস্যাটকে খুব ভালোভাবে পড়ো, খুব ভালোভাবে অ্যানালাইজ করো, আর সেটা নিয়ে প্র্যাকটিস করো। সিস্যাট খুবই ইম্পর্টেন্ট। এই যে এগুলো বললাম, এইগুলো পড়লেই আমার যেটা মনে হয় যে তুমি প্রিলিমসকে ক্লিয়ার করতে পারবে। এরপরে আমি ভিডিও বানিয়ে দেখাবো যে প্রিলিমস পিওয়াইকিউ থেকে কী করে, ইউপিএসসি পিওয়াইকিউ কী করে অ্যানালাইজ করতে হয়। কিন্তু এইগুলো হচ্ছে মেন মিস্টেক যেগুলো আমরা করি, এমনকি আমিও করেছি। সেই জন্য বারবার বলছি তোমরা এই মিস্টেকগুলো করো না, এই মিস্টেকগুলো থেকে দূরে থাকো, এই মিস্টেকগুলো দূরে থেকে ভালোভাবে প্রিলিমস দাও। আশা করি তোমরা এই বছর প্রিলিমসে সবাই পাস করবে, আর সেটাই হবে আমার কাছে সবচেয়ে বেস্ট মানে খুশির জিনিস। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।